দিনব্যাপী গুঞ্জন ফিসফাস এবং শেষ পর্যন্ত সরকারি প্রজ্ঞাপন জারি হলো যে ফারুক আহমেদকে যে ক্ষমতা দিয়ে বিসিবির প্রেসিডেন্ট করা হয়েছিল সেই ক্ষমতাটা এবার ফারুক আহমেদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে, অর্থাৎ তিনি এখন আর বিসিবির কাউন্সিলর নন, এবং যেহেতু বিসিবির কাউন্সিলর নন অটোমেটিক্যালি গঠনতন্ত্র অনুযায়ী তিনি এখন আর বিসিবির সভাপতি পদেও নন। এই সারা দিনব্যাপী যে নাটকীয়তা চলে, ইনফ্যাক্ট গতকাল রাত থেকে যে গুঞ্জন ফিসফাস, যখন যুব এবং ক্রীড়া উপদেষ্টা হঠাৎ করে এই বিসিবি সভাপতিকে বুধবার রাতে তাকে ডেকে নেন তার নিজের বাসভবনে, এবং সেখানেই তাদের দুজনের মধ্যে একটা কথোপকথন হয়, এবং সেখান থেকে বিসিবি প্রেসিডেন্টের এই জিনিসটা ভালো লাগে, তিনি সব বলে দেন অ্যাকচুয়ালি তাকে কেন ডাকা হয়েছে, কি বলা হয়েছে, এবং তিনি বলেছেন যে তাকে আসলে ডেকে একটা মেসেজ দেওয়া হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে যে তাকে দিয়ে আর কন্টিনিউ করাতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, তাকে আর সভাপতি পদে কন্টিনিউ করাতে চায় না। তার মানে তিনি কি পদত্যাগ করবেন, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন যে না। তিনি প্রথমে বলেন যে তিনি একটু ভাবছেন, একটু সময় নেবেন, দু একদিন কি হয়, সেই সময় তিনি আসলে পাননি। সকাল থেকেই এক গুঞ্জন যখন আরো ডালপালা মেঘতে থাকে, সরকারের দিক থেকে মোটামুটি একটা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তারা আসলে এখন এখানে একটা পরিবর্তন চাইছে। দুয়ে দুয়ে চার মিলে যায় যখন আমিনুল ইসলাম বুলবুল হঠাৎ করে ঢাকায়, একই সময়ে তিনিও দেশে, সবকিছু মিলে ফারুক আহমেদের উপর প্রেশারটা আস্তে আস্তে বাড়তে থাকে। যে প্রেশারটা বাড়তে বাড়তে তিনি যখন দুপুরবেলা বলছেন, ফলে আপনি যদি দেখেন এখন ফারুক আহমেদ তিনি একবার বলে তিনি সভাপতি পদে থাকছেন, তিনি থাকছেন না, তিনি থাকছেন, তিনি থাকছেন না, সবগুলো গণমাধ্যম এভাবে নিউজ করতে থাকে, এবং ফারুক আহমেদ এই সময় তিনি স্পষ্ট করে বিবৃতি দিয়ে জানান যে তিনি পদত্যাগ করছেন না, কারণ গভর্নমেন্ট তো তাকে বলেছে যে আমরা আপনাকে আর কন্টিনিউ করাতে চাই না, কিন্তু তাকে তো পদত্যাগ করতে বলেনি, ফলে তিনি পদত্যাগ করবেন না। এবং এখানে আরো একটা থিন লাইন আছে, একটা গ্রে এরিয়া আছে গভর্নমেন্ট এবং বিসিবির মধ্যে, সেটা হচ্ছে আইসিসির যে গাইডলাইন্স নীতিমালা ঠিক করে দেয়া আছে, সেটা হচ্ছে সরকার কখনোই বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেটা একটা স্বতন্ত্র সংস্থা, সেটার উপর কোনো রকম ভাবে প্রভাব বা প্রতিপত্তি বা প্রেশারাইজ করতে পারবে না। করলে তার শাস্তি কি হতে পারে আমরা অতীতে দেখেছি জিম্বাবুয়ের সঙ্গে, সাউথ আফ্রিকার সঙ্গে, শ্রীলঙ্কার সঙ্গে। বাট তারপরও তখন ফারুক আহমেদ তিনি ঘোষণা দেন যে তিনি আসলে পদত্যাগ করছেন না। কিন্তু এই নাটক আরো বা এই গুঞ্জন আরো বেশি বা প্রেশার তার উপর আরো বেশি বাড়ে যখন বিকেলের পরপরই খবর আসে যে বিসিবিতে পরিচালকই মাত্র 10 জন, তাদের মধ্যে 8 জনই একটা অনাস্থা, সভাপতির প্রতি অনাস্থা জানিয়ে একটা চিঠি দেয় জাতীয় ক্রীড়া পরিষদের কাছে, এবং সেখানে তারা চিঠিতে বেশ কিছু পয়েন্ট করে দেয় যে তিনি একনায়কতন্ত্র করছেন, তাকে অন্যদের কাজ করার সুযোগ দিচ্ছে না, অনিয়ম দুর্নীতির প্রসঙ্গ উঠে আসতে থাকে, যে দুর্নীতির প্রসঙ্গে ইনফ্যাক্ট গত মাস থেকে আসতে থাকে, যখন প্রথমবারের মতো একটা খবর বের হয় যে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এফডিআর এর যে শত কোটি টাকা সেটাকে তিনি সরিয়ে অন্যান্য ব্যাংকে সরাচ্ছেন, এবং শেষ পর্যন্ত জানা যায়, এবং তখন বিসিবির পক্ষ থেকেও বিবৃতি দেওয়া হয় যে সেটা আসলে সরিয়ে অতিরিক্ত মুনাফার জন্য অন্য ব্যাংকে রাখা হয়েছে। কিন্তু এরপরে আসলে এটার বিসিবির দুর্নীতি বিষয়গুলো আলোচনা আসতে থাকে, এবং দুর্নীতি দমন কমিশন সেখানে অভিযান চালায় কয়েক দফায়, কয়েকটা বিষয় নিয়ে সেখানে বেশ আলোচনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে, তদন্ত চলছে। এর মধ্যেই ফারুক আহমেদের পদত্যাগের এই বিষয়টি উঠে আসে আলোচনা, এবং শেষ পর্যন্ত তিনি যখন পদত্যাগ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন, তখন আসলে একটা ট্রিকি সিচুয়েশন তৈরি হয়ে যায়, কারণ তাকে প্রেশারাইজ করা যাবে না, কিন্তু গভর্নমেন্ট যেটা করতে পারে তাদের ক্ষমতার মধ্যে থেকে তারা সেটাই করেছে, তার কাউন্সিলরশিপ থেকে তাকে সরিয়ে দিয়েছে, ফলে অটোমেটিক্যালি বিসিবি সভাপতির পদ এখন শূন্য। এখন সেই জায়গাটায় আমিনুল ইসলাম বুলবুল যদি নিয়োগ পেতে চান, তাকেও আসলে কিছু নিয়ম নীতির আলোকে সেখানে নিয়োগটা পেতে হবে। সেই নিয়ম নীতিগুলো কি, তাকে এখন আবার ওই যে শূন্য হলো কাউন্সিলর পদটা, জাতীয় ক্রীড়া পরিষদ 2জনকে কাউন্সিলর তাদের ক্ষমতা বলে দিতে পারে, যেটা আগের সরকারের সময় ছিল আহমেদ সাজ্জাদুল আলম ববি এবং জালাল ইউনুস, তাদের 2জনকে সরিয়ে নতুন করে দেওয়া হয় নাজমুল আবেদিন ফাহিম, এবং তার সঙ্গে দেওয়া হয়েছিল ফারুক আহমেদকে, যাকে পরবর্তীতে প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়। ফলে যেহেতু ফারুক আহমেদ নেই, নাজমুল আবেদিন ফাহিম আছেন, সো ফারুক আহমেদের জায়গাটা এখন আমিনুল ইসলাম বুলবুলকে দিয়ে পরিচালকদের ভোটে তাকে আবারও সভাপতি পদে আনতে হবে, এই নিয়ম নীতি গঠনতন্ত্র মেনে যদি করতে যায় বিসিবি। কিন্তু যখন ঠিক নির্বাচনের আছে মাত্র 3 মাস, সেই সময় অর্থাৎ স্বাভাবিকভাবে আমিনুল ইসলাম বুলবুল খুব অল্প সময়ের জন্য আসবেন, এবং তার আইসিসিতে তিনি দায়িত্ব পালন করছেন, যে দায়িত্ব হয়তো বা আগামী মাসে শেষ হচ্ছে, কিন্তু সেটাও আসলে রিনিউ করবে আইসিসি তার সঙ্গে নিশ্চিতভাবেই, ফলে তিনিও খুব লম্বা সময় আসলে এখানে কাজ করতে পারবেন না। বাট তারপরও তার ব্যাপারে আসলে বেশি আলোচনা হচ্ছে, তিনিও বলেছেন দায়িত্ব নিতে প্রস্তুত, যে কথা আমিনুল ইসলাম বুলবুল গত কয়েক বছর ধরেই বলে এসেছেন, কিন্তু সেভাবে কখনোই বিসিবি থেকে তাকে অ্যাকসেপ্ট করা হয়নি। কিন্তু এখন যে নতুন সিচুয়েশন, সেখানে এখন মূলত চিন্তার বিষয় যে আইসিসি কি ভূমিকা নেয়, আইসিসি কি এই জায়গাটাকে ফারুক আহমেদের সরে যাওয়াটাকে বা সরিয়ে দেওয়াটাকে কি
সরকারের হস্তক্ষেপ হিসেবে দেখে এবং সেটা দেখলে তারা কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর কোনো নিষেধাজ্ঞা বা কোনো শাস্তি নিয়ে নেমে আসবে, নাকি এটাকে তারা একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখে? সো গভর্নমেন্টের দিক থেকে কল নেওয়া হয়ে গেছে, ফারুক আহমেদের এখন আর কোনো উপায় নেই সরে যাওয়া ছাড়া। বিসিবি সভাপতির পদটা শূন্য, সেখানে হয়তো নতুন কাউকে আসবে, সেটা আমিনুল ইসলাম বুলবুল হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু আইসিসি এখন কি করবে, এই ব্যাপারটাকে তারা কিভাবে নেয়, সেটাই হচ্ছে আসলে এখন পরবর্তী স্টেপ এই ঘটনা প্রবাহের। সো দুটো জায়গা, দুটো প্রশ্ন আছে, নতুন সভাপতি কে হচ্ছেন, ফারুক আহমেদ কি বলেন যাওয়ার আগে, এবং আইসিসি এখানে কি করে। সো বেশ কিছু অনিশ্চয়তার মধ্যেই পড়ে গেল যখন বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে একটা সিরিজ খেলছে, তার মাঝপথে এরকম ঘটনা। এবং অবশ্যই এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কিছু নয় এখন পর্যন্ত যা হচ্ছে।